তুই আমাকে ছেড়ে সত্যি সত্যি আমেরিকায় চলে যাবি? মাত্র 3 বছরের জন্য তো, তারপর তো ফিরে আসবো। ওখানে গিয়ে নতুন কোনো মেম পেয়ে আমাকে তো তুই ভুলেই যাবি। তাহলে তো ভালোই হয়। কি সত্যি সত্যি আমাকে ভুলে যাবি? দূর পাগলি, তোকে কি ভোলা যায়? কিন্তু আমি সব ভুলে গেছি। ভুলে গেছি সেই দিঘির পাড়ে বসে রিনার সাথে কথা দেওয়ার মুহূর্ত। ভুলে গেছি সেই গ্রামের মানুষের গ্রাম্য সরল ভালোবাসা। ভুলে গেছি সেই গ্রামের বকুল গাছে বসে প্রথমা প্রেমিকার জন্য বকুল ফুলের মালা গাঁথার অনুভূতি। হ্যাঁ, আমি সব ভুলে গেছি। আজ প্রায় বছর 10 হতে যায় আমার সাথে সেই মেয়ের কোনো যোগাযোগ নেই, এমনকি সেই গ্রামের মানুষেরও না। ভেবেছিলাম সেই গ্রামে আমি আর কখনো যাব না, কিন্তু মাসির চিঠি পাওয়ার পর আমার মনের মধ্যে সেই গ্রামে যাওয়ার কেমন এক তীব্র বাসনার উদয় হলো। কারণ আমার বাবা মা মারা যাওয়ার পর তিনিই আমাকে মানুষ করেছেন। তিনি চিঠিতে লিখেছেন মেশোর প্রচণ্ড শরীর খারাপ, তিনি আমাকে দেখতে চান। তাই আমি আর যাওয়ার সিদ্ধান্ত না নিয়ে পারলাম না। ডার্লিং, তুমি কিন্তু বেশি দেরি করো না। মারিয়া, মন খারাপ করো না, আমি শুধুমাত্র 5 দিনের জন্যই তো যাচ্ছি। বাই বাই। এরপর আমি যথারীতি প্লেনে চেপে বসলাম। প্লেনে বসে ভাবার চেষ্টা করলাম এই 10 বছরে গ্রামের রূপ না জানি কতটা পরিবর্তন হয়েছে। আর সেই মেয়েটি কি এখনো আমার জন্য অপেক্ষা করছে, নাকি সেও আমার মতো অন্য কারোর সঙ্গে ঘর বেঁধেছে, নাকি সে আজও সেই একই স্বপ্ন দেখে? পার্থ, আমাদের ছোট্ট একটা ঘর হবে, আর সেই ঘরে তুই আর আমি থাকবো। আর শোন, আমি কিন্তু রান্না করতে পারবো না, তুই আমাকে রান্না করে খাওয়াবি। ঠিক আছে। আমি এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। Ladies and gentlemen, we do thank you very much for your attention, and now we invite you to sit back, relax. এরই মধ্যে আমার প্লেন গন্তব্যে পৌঁছে গেছে। এরপর প্লেন থেকে নেমে আমি সুন্দরগড়ের বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে গেলাম। আচ্ছা দাদা, কোন বাসটা সুন্দরগড় যাবে বলতে পারেন? লোকটি আমার এই প্রশ্ন শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বলল, বাবু, সুন্দরগড়ে যাওয়ার শেষ বাসটা তো সন্ধে 6টায় ছেড়ে চলে গেছে। এখন আর সুন্দরগড়ে যাওয়ার কোনো বাস নেই। এই যা, এখনো সন্ধ্যা হতে পারলো না, এর মধ্যে শেষ বাস চলে গেল। এখন উপায় কি বলুন তো? বাবু দাঁড়ান দাঁড়ান, উপায় একটা আছে। আপনি বরং লাউডাঙ্গার বাসে গিয়ে বসুন। কিন্তু লাউডাঙ্গা থেকে সুন্দরগড় যে অনেক দূর। বাবু, আপনি বটতলার কাছে নেমে যাবেন, ওখান থেকে রত্নার বিল হেঁটে পার করলেই আপনি সুন্দরগড়ে পৌঁছে যাবেন। হ্যাঁ, তা ঠিক। নিন, তাহলে দেরি না করে বাসে গিয়ে বসুন। এরপর আমি লাউডাঙ্গার বাসে উঠে বসলাম। এরপর বেশ কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। দাদা, এখান থেকে বটতলা যেতে কতক্ষণ লাগবে? তা তো ঘন্টা খানেক লাগবে। ও আচ্ছা, বাসের মধ্যে আমি ছাড়া
আর মাত্র 2 জন যাত্রী। আমার পাশে বসে থাকা একজন যাত্রী আমাকে জিজ্ঞেস করলো, দাদা, বাইরে থেকে আসছেন বুঝি? হ্যাঁ। তো কোথায় যাবেন দাদা? এই তো সুন্দরগড়। আমার মুখে সুন্দরগড়ের নাম শুনে লোকটার ভুরু কুঁচকে গেল। সে একটু অবাক হয়ে বলল, ওখানে কেউ থাকে নাকি আপনার? হ্যাঁ, আমার মাসির বাড়ি ওখানে। ও গ্রামে এখনো লোকজন আছে? কিছু কি বললেন? না না, তেমন কিছু না। তবে আপনি নতুন এসেছেন এখানে, সাবধানে যাবেন। লোকটার মুখ দেখে মনে হলো সে কিছু একটা বলতে গিয়েও বলল না। নামুন বাবু, নামুন, আপনার বটতলা এসে গেছে। এরপর আমি বাস থেকে নামলাম এবং পূর্ণিমার চাঁদের আলোয় দিগন্ত বিস্তৃত রত্নার বিল দেখতে পেলাম। মাঠের প্রান্তে দাঁড়িয়ে মনে হলো আমি জীবন্ত মানব পৃথিবীকে অনেক দূরে রেখে এসেছি এবং চারিদিকের নির্জন নিস্তব্ধতা আমার মনের অন্তরালে থাকা পুরানো অনুভূতিগুলিকে সজ্জীবিত করে তুলতে লাগলো। না না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, তার চেয়ে বরং হাঁটা শুরু করি। এই ভেবে আমি রাস্তা থেকে মাঠে নেমে হাঁটতে শুরু করলাম। এই সময় তো মাঠে ধান থাকার কথা, কিন্তু মাঠ তো পুরো ফাঁকা। গ্রামের মানুষ এবছর ধান লাগায়নি নাকি? রাতের অন্ধকারে নির্জন মাঠে আমি একা একা হাঁটছি। দূরের কোনো গ্রাম থেকে মাঝে মাঝে একদল কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজ চারিদিকের পরিবেশকে কেমন ছমছমে করে তুলেছে। অনেকদিন শহরের ব্যস্ততার মধ্যে থাকার ফলে এই গ্রামগঞ্জের নির্জন নিস্তব্ধ পরিবেশ আমার মনে খুব সুন্দর উপলব্ধির সৃষ্টি করেছে। কিন্তু আমি হঠাৎ দেখতে পেলাম মাঠের মধ্যে আলোর মতো কি যেন ধূপ করে জ্বলে উঠে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আরে ভূত নাকি? তারপর কি মনে হতেই খুব হাসি পেল এবং মনে পড়ল শুকনো মাঠের ফাটল দিয়ে মিথেন গ্যাস বের হয়, তা বাতাসের সংস্পর্শে এসে মুহূর্তের জন্য আলো জ্বলে আবার নিভে যায়। এই কারণেই হয়তো দূরে আলো জ্বলে আবার নিভে যাচ্ছে। গ্রামের বেশিরভাগ ভূতের ঘটনাই এই আলো জ্বলাকেই কেন্দ্র করে। সাধারণ মানুষ দূর থেকে এই আলো দেখতে পেয়ে কাছে যায় এবং সেখানে গিয়ে কিছু না দেখে ভূত বলে মনে করে। এই কারণে শহরের তুলনায় গ্রামেই ভূতের ঘটনা বেশি দেখা যায়। এসব ভাবতে ভাবতে আমি কখন মাঠ অতিক্রম করে গ্রামে প্রবেশ করেছি জানি না। আমি আমার সামনে একটা বড় বকুল গাছ দেখতে পেলাম এবং সেটা দেখে আমি থমকে দাঁড়ালাম এবং আমার অজান্তেই আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল এবং পর মুহূর্তে পুরানো স্মৃতিগুলো যেন আমার চোখের সামনে ভাসতে লাগলো। পার্থ, ওই ফুলগুলো কাপড়ের উপর ফেল। তোকে কি আমার গায়ের মধ্যে ফেলতে বললাম? ধর, এই মালাটা তোর জন্য গেঁথেছি। পরিয়ে দে। শখ কত। আমি মনে মনে ভাবলাম, এই সমস্ত স্মৃতি নিয়ে কি সেই মেয়ে আজও আমার পথ চেয়ে বসে আছে? কিন্তু পর মুহূর্তে মনে হলো, আমি কি তার কথা রাখতে পেরেছি? আমিও এত রাতে কি সব ভাবছি। এসব পুরানো মধুর স্মৃতি বুকে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে গোয়ালাদের আম বাগানের মধ্যে ঢুকলাম। বাগানটার মধ্যে চাঁদের আলো না ঢোকায় বাগানটা ঘুটঘুটে অন্ধকার।
এবার আমি ফোনের লাইট মেরে হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার পাশের মস্ত একটা আম গাছের মাথা থেকে একটা নাকি সুরে আওয়াজ ভেসে এলো। এই পার্থ, আমার জন্য ব্যাগে করে কি নিয়ে এসেছিস রে? দে না, দে। আমি এ কথা শুনে খুবই অবাক হয়ে গেলাম এবং ভয়ও পেলাম। কেউ এই সময়ে এই বাগানের মধ্যে আমার নাম ধরে ডাকতে পারে তা একটু নয়, খুবই অস্বাভাবিক। আমি স্তম্ভের মতো দাঁড়িয়ে পড়লাম। পুনরায় সেই আওয়াজ আমার কানে ভেসে এলো। কি রে, শুনতে পাচ্ছিস না নাকি? দে, দে। তুমি তুমি কে? এই বলে আমি গাছের উপরে তাকালাম। আমি চেয়ে দেখলাম একটা বুড়ি সাদা কাপড় পরে গাছের মাথায় বসে আছে। আমার বুঝতে আর বাকি থাকলো না, এটি একটি পেতনি। কে তুমি? বুড়ি আমার এই প্রশ্ন শুনে ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, কোলে পিঠে করে মানুষ করলাম, আর এখন আমি কে? মানে? মানে আবার কি? এই ভোঁতা, ওর ব্যাগটা কেড়ে নে তো। বুড়ির এ কথা শুনে আমার সামনে একটা বামন ভূত এসে হাজির হলো এবং সে আমার সামনে এসে দাঁত বের করে বলে উঠল, বুড়ি পেতনি, শাক চুন্নি গাছের মাথায় বসে কি বলছে শুনতে পাচ্ছিস না শালার মিনছে? তোমরা কারা? তোমাদের তো আমি কোনো ক্ষতি করিনি। আমি মাসির বাড়ি যাচ্ছি, মেসোমশাইয়ের শরীর খারাপ। আমার এ কথা শুনে গাছের উপরে থাকা সেই বুড়ি পেতনি ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, আরে আমার দয়ার শরীর রে, 10 বছর তাদের কোনো খোঁজ খবর নিয়েছিস? তারা বেঁচে আছে কি মরে গেছে? আমার এ কথা শুনে মনে একটু খটকা লাগলো। তার মানে দেব নাকি মটকে ঘাড়? হালকা করে দমটি ছাড়, দেখবি নাকি কেমন মজা? স্বার্থপরদের দেব সাজা। ওরে ওরে দাঁড়া, আমি আসছি। এরপর আমি গাছের উপরে তাকিয়ে দেখলাম বুড়ির হাতটি লম্বা হয়ে আমার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। ঠিক এমন সময় খুব একটা পরিচিত কণ্ঠস্বর আমাকে ডাকলো, পার্থ, এদিকে দৌড়ে আয়। আমি সামনে তাকিয়ে দেখলাম কেউ একজন আমার থেকে বেশ কিছুটা দূরে একটা আলো হাতে করে দাঁড়িয়ে আছে। এই ভোঁতা, ধর ধর, পেটে যেন পালাতে না পারে। আমি আর কিছু ভাবতে পারলাম না, ঊর্ধ্বশ্বাসে সেই আলোর দিকে ছুটে যেতে লাগলাম। তখন আমার পেছন থেকে সেই আওয়াজ ভেসে আসতে লাগলো, ও পাটিমাসি, ও পাটিমাসি, ওই পালালো পালালো, ওই পালালো, ধরো ধরো ওকে ধরো। এই ভোঁতা, ধর ধর ধর, বেটাকে ধর। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে সেই আলোর সামনে গেলাম। এরপর সেই নারী কণ্ঠ বলে উঠল, দ্রুত চলো এখান থেকে। ওরা ওরা কারা ছিল? এই বাগানে ওই বুড়ি পেতনি আর ওর ভাইপো ভূত থাকে। তুমি কে? এত তাড়াতাড়ি ভুলে গেলি পার্থ? এ কথা শুনে আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি তার কাছে যাওয়ার পর সে আলোটি নিভিয়ে দিয়েছিল, তাই আমি তার মুখ ভালো করে দেখতে পাইনি। কিন্তু এখন পূর্ণিমার মৃদু আলোর আভায় দেখতে পেলাম তরুণ বয়সে যার মুখ দেখে সহস্র রকমের স্বপ্ন মনের মধ্যে উকি দিত, সেই মেয়ে রিনা। আমি তার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। নিজেকে খুব অপরাধী মনে হলো। আমার এ অবস্থা দেখে রিনা হেসে ঠিক আগের মতোই বলল, কি
কি রে, আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু তার মুখের দিকে তাকিয়ে বললাম, তোকে দেওয়া কথা যে আমি রাখতে পারিনি। ওসব কথা বাদ দে, বল তোর বউ কেমন আছে? আমি কোনো কথা বলতে পারলাম না। সে আমার মনের অবস্থা বুঝতে পেরে বলল, আরে যা হয়েছে ভুলে যা না, আমি ওসব ভুলে অনেক দূরে চলে গেছি। মানে? আরে কিছু না, বাদ দে ওসব কথা। তোর ওই পুকুরের কথা মনে আছে? এ কথা শুনে আমি আমার মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সেই দিনগুলো খুব ভালো ছিল বল। আমরা দুজন যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে কত জায়গায় না যেতাম বল। কেন, ব্যাঙ হলে ভালো হতো না? ইস, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আবার একই কথা? ছাড় না ওসব কথা। তুই আজ রাতটা আমাদের বাড়িতেই থেকে যা। তোর মাসির বাড়ি যেতে অনেক সময় লাগবে, তার চেয়ে বরং আমাদের বাড়িতেই থেকে যা। আমি মনে মনে ভাবলাম, তাকে দেওয়া কথাটা তো আমি রাখতে পারিনি, কিন্তু তার এই ছোট্ট আবদারটা আমি কি করে ফেরাই? তাই আমি বললাম, ঠিক আছে। তুই গেট দিয়ে ভেতরে ঢোক। তুইও আয়। তুই ঘরের ভেতর ঢোক, আমি আসছি। এই বলে রিনা পাশের ঘরের দিকে চলে গেল। আমি ঘরের মধ্যে ঢুকে দেখি খাটের উপরে একজন বৃদ্ধা শুয়ে আছেন। ইনি হলেন রিনার মা। আমার পায়ের আওয়াজে তিনি উঠে পড়লেন। কে এলি? তনু নাকি? না মাসিমা, আমি পার্থ। কোন পার্থ? আমার মাসিমার নাম নীলিমা। ও, মুখুজ্জিদের ছেলে পার্থ? হ্যাঁ। তা কখন এলে বাছা? এই তো এক্ষুনি। অনেক দেরি করে ফেললে বাবা। আমি এই শ্মশানে একাই পড়ে আছি। কেন, কি হয়েছে? তোমার মাসি মেশর কেউ যে আর বেঁচে নেই বাছা। কি কি বলছো মাসিমা? তাহলে তাহলে আমাকে চিঠি কে লিখলো? শুধু তাই নয় বাছা, এই গ্রাম পুরোটাই উজাড় হয়ে গেছে করোনার প্রকোপে। এমনকি আমি রিনাকেও বাঁচাতে পারিনি গো পার্থ। তার মুখে এ কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে আপনি কি বলছেন? এই যে এক্ষুনি রিনা আমাকে এ বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। হ্যাঁ বাবা, এটা তোমার মনের ভুল। জানো বাবা, ও বেঁচে থাকতে তোমার কথা রোজ বলতো আমার সাথে। বন্ধুরা, আমাদের চ্যানেলে ভূতের অ্যানিমেশন স্টোরিগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।